গোটা দলটা মুখ থুবড়ে পড়বে। দু আড়াই মাসের মধ্যে সেটা হবে, নিশ্চিন্ত থাকো। 2 মাসের মধ্যেই চলে যাবে, এরা থাকবে না। ইতিহাসের আস্থা কুঁড়ে চলে যাবে, ইতিহাসেও থাকবে না। পরাজয় আতঙ্ক গ্রাস করে ফেলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তার টপ টু বটম প্রত্যেক নেতাকে। এবং তারপরে যা ঘটবে গোটা পশ্চিমবাংলা চমকে যাবে। ভবানীপুরে কি হবে আমি বলে দিচ্ছি। একটি বিষয় নিয়ে আমি বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা গেল যে কখনো পা ভাঙেন, কখনো মাথায় পট্টি বাঁধেন, ভিকটিম কার্ড খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? না, প্রথমেই বলি, আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যিনি চার্জশিট প্রকাশ করেছেন তিনি অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের, কিন্তু তিনি যে ক্যাপাসিটিতে করেছেন তিনি হচ্ছেন ভারতীয় জনতা পার্টির নেতা। তিনি অমিত শাহ, ভারতীয় জনতা পার্টির নেতা অমিত শাহ হিসেবে তিনি চার্জশিট প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সেটা তিনি কিন্তু করেনও না। এটা কেউ ভারতীয় জনতা পার্টির যারা বিভিন্ন মন্ত্রিত্ব রয়েছে তারা ইউজুয়ালি কেউ করে না। সুতরাং আমি বলবো ভারতীয় জনতা পার্টির নেতা শ্রী অমিত শাহ এই চার্জশিট প্রকাশ করেছেন। এখানে যে বিষয়গুলো তিনি তুলে ধরেছেন কতগুলো বিষয় গুরুত্বপূর্ণ। ভিকটিম কার্ড লোকে খেলে কখন? হোয়েন ভিকটিম কার্ড তখনই খেলতে শুরু করে যখন তার অন্যান্য ইস্যুগুলো হারিয়ে যায়। অন্যান্য ইস্যু, আচ্ছা এই সরকার, এই দলের লোকগুলো বলেছিল আগে আমরা তো সব করে দিয়েছি, ওই দলের সর্বোচ্চ নেতৃত্ব বলেছিলেন আমরা সব করে দিয়েছি। এবারে চার্জশিট এবারে ম্যানিফেস্টো পেশ করার আগে এই দলের পক্ষ থেকে বলা হয়েছে সব কাজ আমরা করে দিয়েছি। তাহলে এত বড় ম্যানিফেস্টো বার করার দরকারটা কি? এত বড় ম্যানিফেস্টো বার করার দরকারটা কি? বলে দিলে হতো আমরা সব তো করে দিয়েছি, আমাদের আর ম্যানিফেস্টোরই দরকার নেই। তাহলে ঘটা করে ম্যানিফেস্টোর দরকার কি? আসলে এই দলটা কিচ্ছু করেনি, নাথিং, দে হ্যাভ ডান নাথিং। এই গোটা ইতিহাসটা ব্যর্থতার ইতিহাস। মানুষ ভেবেছিল 34 বছরের যে ভয়ঙ্কর বাম শাসন পশ্চিম বাংলাকে আষ্টে পৃষ্ঠে গিলে ফেলেছিল, শেষ করে দিয়েছিল। এখানকার অর্থনীতি, এখানকার সমাজ, এখানকার ভাবনা চিন্তা দর্শন সবকিছুকে শেষ করে দিয়েছিল জোর করে একটা নিজেদের ভাবনা চাপাতে গিয়ে। হয়তো তৃণমূল কংগ্রেস কিছুটা সেখান থেকে বার করে আনবে। আগে যেটা হতো, সিপিএম এর স্থানীয় মাতব্বররা লোকের বাড়িতে কে কি দিয়ে ভাত খেত সেই খবরটাও রাখতো। পাড়ায় ভাড়াটের সঙ্গে বাড়িওয়ালার গোলমাল, সেখানেও হস্তক্ষেপ করা চাই। স্কুলে কি হবে সেখানেও ঢুকতে হবে, কলেজ বিশ্ববিদ্যালয়ে কি হবে সব কাজ করতে হবে ওদের। গোটা পশ্চিমবাংলাটা ছিল ওদের পৈতৃক সম্পত্তি। আমাদের আশা ছিল যে তৃণমূল কংগ্রেস অন্তত এটুকু করবে, শিক্ষা তার শিক্ষার জায়গায় থাকবে, স্বাস্থ্য স্বাস্থ্যের জায়গায় থাকবে, মানুষের ব্যক্তিগত জীবন বলে একটা কিছু থাকবে, অন্তত তৃণমূলের লোকেরা সেখানে হস্তক্ষেপ করবে না। কিন্তু দুর্ভাগ্য, সিপিএম এর যে লোকগুলো যারা মানুষের এই মানে ক্ষতির বিরাট কারণ ঘটেছে তারাই সব তৃণমূল কংগ্রেসে ঢুকেছে, তারাই ও ভোট চুরি করে, তারাই জ্যাম করে, তারাই লোকের বাড়িতে সাদা থান পাঠায়। তাদের দলে নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং এদের আর ভালো করার কোনো ইচ্ছে নেই। এখন যা করেছে অন্যায় তো করে ফেলেছে সব। এই ক্ষমতার সুযোগে হাজার হাজার কোটি টাকা সব গায়েব করে নিয়ে পালিয়ে গেছে বা লুকিয়ে রেখেছে। এবার তো বাঁচতে হবে, বাঁচার জন্য ক্ষমতায় থাকতে হবে। এটা অদ্ভুত, এটা কি বলবো, এটা ভিসিয়াস সার্কেল। বাঁচতে গেলে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতা থেকে চলে যাওয়া মানে একেবারে মানুষের হাতে এদের সাইজ হয়ে যাওয়া অসম্ভাবী। তাই বাঁচার জন্য ক্ষমতা, আর ক্ষমতায় থাকতে গেলে একেবারে অন্যায় কাজ। যা পারো অন্যায় করো, ক্ষমতায় থাকার চেষ্টা করো, ক্ষমতায় থেকে আবার চুরি করো। এই একটা অদ্ভুত ভিসিয়াস সার্কেলের মধ্যে ঢুকে পড়েছে। ওই দুষ্ট চক্র একটা জায়গায় কেটে দিলে পুরো চক্র ভেঙে গুড়িয়ে যাবে। সেই চক্রটা কাটার জায়গাটা হচ্ছে ক্ষমতা। একবার খালি ক্ষমতাটা কাঁচি করে দিলে ব্যাস গোটা দলটা মুখ থুবড়ে পড়বে। দু আড়াই মাসের মধ্যে সেটা হবে, নিশ্চিন্ত থাকো। 2 মাসের মধ্যেই চলে যাবে, এরা থাকবে না। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটা কথা বলছেন বিমলদা। তিনি বলছেন যদি রাষ্ট্রপতি শাসন, এই এত অচল অবস্থার কথা আসছে, তো মুখ্যমন্ত্রী বলছেন যদি রাষ্ট্রপতি শাসন চালু করা হয় আমি একাই 100। কি বলবো? কেউ আপত্তি করছে না তো, তাহলে একটা কাজ করুন, চ্যালেঞ্জ, আপনি পদত্যাগ করুন। আপনি বলুন যে আমি এই কারণে পদত্যাগ করছি, রাষ্ট্রপতি শাসন হয়ে যাক। আপনি ইনভাইট করুন না, কোনো আপত্তি করছে না তো। বিজেপির তো এমনি নীতি, অপ্রয়োজনে এখানে কোথাও রাষ্ট্রপতি শাসন জারি করা হয় না, এটা ভারতীয় জনতা পার্টির ঘোষিত নীতি। আপনি নিজে বলুন যে আমি পদত্যাগ করলাম, রাষ্ট্রপতি শাসন জারি হোক, আপনি চ্যালেঞ্জ করুন। করবেন না, আপনি খুব ভালো জানেন আপনার দলটা বেঁচে আছে পুলিশের প্রশ্রয়ে, পুলিশের আশ্রয় এবং প্রশ্রয়ে। যেদিন পুলিশ চলে যাবে তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে। যেদিন ক্ষমতার রাজনীতির অলিন্দের বাইরে চলে যাবেন সেদিন তৃণমূল কংগ্রেস
ইতিহাসের আস্থা কুঁড়ে চলে যাবে, ইতিহাসেও থাকবে না। উড়ে চলে যাবে বলছেন, ইতিহাসের রাস্তা করে। তাহলে কি তৃণমূল কংগ্রেস বর্তমানে সত্যিই সংকটে রয়েছে বিমলদা? তৃণমূল কংগ্রেস নেই। তৃণমূল কংগ্রেস ইজ নট এ পলিটিক্যাল পার্টি নাও। তৃণমূল কংগ্রেসটা একটা প্রাইভেট কোম্পানিকে লিজ দিয়ে দেওয়া হয়েছে, তারাই চালায়, তারাই দল চালায়, তারাই সরকার চালায়, বিভিন্ন জায়গায় তারাই থাকে। কোম্পানি সর্বভারতীয় কি সব বিশ্বব্যাপী দল হলেও তৃণমূল নেই, তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। তৃণমূলে যারা আছে সব ওই লেনদেনের কেস আছে, নইলে কোনো সুস্থ স্বাভাবিক লোক এই দলটা করতে পারে না। সুস্থ স্বাভাবিক দল লোক করতে পারে না। আরে আমার কাছে তো কতবার রিকোয়েস্ট এসেছে 14 সাল থেকেই, বারবার বারবার বারবার, কতবার এসেছে আমি বলবো না। আমি বারবার বলেছি ভাই তোমার একটা পলিটিক্যাল পার্টি আমি যে জয়েন করব, আর আমার মতাদর্শের সঙ্গে মেলে না তো, তাহলে কোনো একটা পোস্টের জন্য চলে যাব, দরকার নেই আমার। লোকে এমনি বহুল মানুষ আমাকে চেনে। ফলে এই দলটা যারা করে তারা প্রত্যেকে কোনো না কোনো ভাবে স্বার্থের বন্ধনে আবদ্ধ। ক্ষমতার রাজনীতি, অর্থের রাজনীতি, সব কিছুই এই দলটা একটা অদ্ভুত ছাতা, তার চলায় প্রত্যেকে যা খুশি করে। একসময় কংগ্রেসকে বলা হতো না প্ল্যাটফর্ম, বিভিন্ন গোষ্ঠী কংগ্রেসের প্ল্যাটফর্মকে ব্যবহার করত। এখন এই দলটাও তাই, বিভিন্ন গোষ্ঠী, অতিবাম, নকশাল, এক্সসিপিএম, তারা সব এই দলটাকে ব্যবহার করে তারা যা খুশি তাই করে বেড়ায়। ভালোবেসে কেউ দলটা করে না। তাই ক্ষমতা থেকে গেলে এই দলটা 6 মাসও টিকবে না, 6 দিন টিকবে কিনা সন্দেহ। আপনারা অর্থের তছরূপের কথাও বলেছেন বারংবার তৃণমূলের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় সে প্রসঙ্গে বলছেন যে বিভিন্ন সময় তৃণমূলের বিভিন্ন সময়কে চোর ডাকাত বলছে, এরা মূলত আপনাদের কথা বলছেন মুখ্যমন্ত্রী। আমি তো 1 টাকাও নিই না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি তো 1 টাকাও নেন না, কারো টাকায় চা অব্দি খান না, মুখ্যমন্ত্রী হিসেবে বেতন নেন না। এগুলো হচ্ছে কথা ঘোরানো কথা। উনি কি নেন না নেন সেই প্রশ্ন এটা এখানে আসেনি। তার চোখের সামনে এত চুরি হলো কি করে? পার্থ চ্যাটার্জির এতদিন জেল খাটাটা সত্যি না মিথ্যে, নাকি ওটা স্বপ্ন? বালু মল্লিকের জেল খাটাটা কি? এতগুলো এমএলএ কে ঘাট ধরে তুলে নিয়ে গেল, ওগুলো কি? এই যে প্রাইমারি বোর্ডে একটি লোককে রাখা হলো, যে লোকটা 2012 থেকে 2022 না 23 অব্দি ছিল, সেই লোকটা ওখানে ছিল কেন? সবাই তো বলে তৃণমূলে একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। ওনার কথায় তৃণমূলের নাকি, ওনার কথা ছাড়া তৃণমূলে একটা পাতাও কাঁপে না। তাহলে কি করে হলো এটা বলুন দেখি, কি করে হবে? অর্থাৎ আমি আবার বলি, আমি নিজে কি নিয়েছি না নিয়েছি বড় কথা নয়, আমি অন্যায় সহ্য করেছি সেটাও বড় অপরাধ। আমি এই জন্য সিপিএম এর ওই তথাকথিত কিছু নেতা যারা মনে করে যে তারা সৎ, আমি ওদের সেই অর্থে সৎ মনে করি না, তারা তো অসততা দেখেছে। আরে আমি সৎ নই, আমি অসৎ, কিন্তু আমি অসততা দেখেছি এবং আমি সহ্য করেছি, এ তো হতে পারে না। ফলে আমাকে সৎ বলবে লোকে? বন্দ্যোপাধ্যায় বলছেন আমি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, আমার সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছে, দুজন অত্যাচার করছে। দুজনের কথা নিশ্চয়ই বুঝতে পারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে নাম বলার প্রয়োজন নেই, এখানে ক্ষমতায় আসতে চাইলে ক্ষমতা আসতে চাইছে, ক্ষমতায় এসে বুলডোজ করে দেবে সব। না, আমার কথা হচ্ছে ক্ষমতায় এসে যারা অন্যায়কারী তাদের বুলডোজ করে দেওয়া হবে, যারা মানুষের জীবনকে অতিষ্ঠ করেছে তাদের বুলডোজ করে দেওয়া হবে, যারা ক্রিমিনাল তাদের বুলডোজ করে দেওয়া হবে। অস্বীকার করার উপায় নেই। কিন্তু বাঁচানো হবে কাকে? সাধারণ মানুষকে, যারা আইন মানে, যারা ভালো মানুষ, তারা নিশ্চয়ই এখানে প্রোটেকশন পাবে। যারা অপরাধ করে, অপরাধীদের বুলডোজ করা হবে, অপরাধীকে ছাড়া হবে না। সাধারণ মানুষের বিরুদ্ধে কোথাও কোনো বুলডোজার ইউজ হয় না। আর একটা কথা সংশোধন করে দিই, কেউ নির্বাচিত মুখ্যমন্ত্রী হন না, একটি দল নির্বাচিত হয় বা একটা জোট নির্বাচিত হয়, একটা দল বা কিছু লোকের সঙ্গে জোট করে তারা মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করে। এখানে জনগণ কখনো মুখ্যমন্ত্রী নির্বাচন করে না, জনগণ এমএলএ নির্বাচন করে। বা অনেক রাজ্যে যেখানে এমএলসি আছে, এমএলসির মেম্বার, বা যেরকম বিহারের নীতিশ কুমার, বহুদিন তিনি কোনো বিধানসভা সদস্যই হননি, তিনি এমএলসি ছিলেন, তারপর তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ফলে তারাই কিন্তু মন্ত্রী হন বা মুখ্যমন্ত্রী হন। তাই জনগণ মুখ্যমন্ত্রী বা মন্ত্রী নির্বাচন করে না, তারা এমএলএ বা এমএলসি নির্বাচন করে। ইভিএম, রিগিং এই বিষয়গুলোর প্রসঙ্গ উঠে আসে নির্বাচনের সঙ্গে সঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনের সঙ্গে সঙ্গে। এবারে একদম খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসীন রয়েছেন এখনো পর্যন্ত, তিনি কিন্তু বলছেন বিমলতা একদম যে ইভিএম হ্যাক করার কথা বারংবার মুখ্যমন্ত্রীর মুখে উঠে যাচ্ছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় শঙ্কিত? পরাজয়ের আগাম আশঙ্কা, পরাজয়ের আশঙ্কা, এবং পরাজিত হলে কি কি বলা হবে সেটা এখানে বলে দেওয়া হচ্ছে। একদম পরাজয়ের আশঙ্কা, পরাজয় আতঙ্ক গ্রাস করে ফেলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তার টপ টু বটম প্রত্যেক নেতাকে। হেরে যাওয়ার পরে এই যুক্তি দেখাবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে
যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন সাংবাদিক সম্মেলনে যে বিজেপি ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন কার্যকর করার কথা বলেছে বিজেপি, সেটার ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হয়, আহ, অমিত শাহ বলেন যে যদি নয় বিজেপি ক্ষমতায় আসছে। এই আত্মবিশ্বাস আপনারা পাচ্ছেন? অবশ্যই গ্রাউন্ড রিয়ালিটি মানুষজন, আমি অন্যান্য নেতার কথা ছিল, আমরা ব্যক্তিগত কথা বলি, আমি এখনো কিন্তু বাসে ট্রামে যাতায়াত করি, মেট্রোতে যাতায়াত করি যতটা সম্ভব। দেখা হলেই মানুষ বলে দাদা ক্ষমতায় আসবেন তো, দাদা কিছু করুন, স্যার কিছু করুন, বাঁচা যাচ্ছে না, এই দলকে ক্ষমতায় রাখুন, এরকম কথা আজ অব্দি আমাকে কেউ বলে না। হয়তো জানে আমি বিজেপি করি বলে বলে না, কিন্তু যার সঙ্গে কথা বলি প্রত্যেকে বলে আর সহ্য করা যাচ্ছে না। এই অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের। মানুষ চাইছে না, মানুষের মন থেকে এই দলটা বহু দূরে সরে গেছে, ফলে এই দলের আর কোনো সম্ভাবনা আসার নেই। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। বিমলদা, ভবানীপুর কেন্দ্র অন্যান্য গত বছর নির্বাচনে 2021 সালের নির্বাচনে, পশ্চিমবঙ্গের নির্বাচনে নন্দীগ্রামের দিকে তাকিয়েছিল যেরকম গোটা রাজ্যের মানুষ, এই আসন্ন 2026-এর নির্বাচনে রাজ্যের মানুষ কিন্তু তাকিয়ে রয়েছেন মূলত যে কেন্দ্রটার দিকে, ভবানীপুর কেন্দ্র। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্টেস্ট করছেন ভবানীপুর থেকে, এবং সেই ভবানীপুর আসন থেকেই কন্টেস্ট করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে একটা ভোট হলেও বেশি পাবো, অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন 25,000 লিড পাবেন। এই যে মুখ্যমন্ত্রীর যে কথা যে একটা, এবং এই 25,000, আমরা জানি 24,999 এর ফারাক রয়েছে, মুখ্যমন্ত্রীর এই আত্মবিশ্বাসের অভাব কি কোথাও গিয়ে ঘটছে? চাপে আছেন, এবং আত্মবিশ্বাস অভাব হওয়ার কারণটা কি? না, চাপে তো গোটা দলটাই রয়েছে। কেন গোটা দলটা রয়েছে? তার কারণ হচ্ছে গোটা দলটা পশ্চিমবঙ্গের উন্নতিতে কিচ্ছু করেনি, নাথিং। তারা মূল যে কাজটা করেছে সেটা হচ্ছে যতটা সম্ভব তারা অপশাসন দিয়েছে, দুর্নীতি দিয়েছে, ফলে ভয় তো আছে। তারা জানে মানুষ কিন্তু এবারে জেগে উঠেছে, মানুষ আর ছাড়বে না। আর ভবানীপুরের কথাই যদি আসি, ভবানীপুরে অদ্ভুত ঘটনা ঘটে, যখন লোকসভা নির্বাচন আসে তখন কিন্তু ভারতীয় জনতা পার্টি বিপুল ভোট পায়, এমনকি পুরসভাতেও বিপুল ভোট পায়। অথচ এই মানে ইয়েতে মানে বিধানসভা নির্বাচনে কিছুটা মেকানিজম আছে যেটা ভোটটা কমিয়ে দেখানো হয়। ভবানীপুরে আমি আবার বলছি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, নির্বাচন কমিশনের কাছে এটা আমাদের আশা। এবং তারপরে যা ঘটবে গোটা পশ্চিমবাংলা চমকে যাবে, ঠিক যেভাবে নন্দীগ্রাম গতবারে চমকে দিয়েছিল, এবার ভবানীপুর কিন্তু চমকে দেবে। ওখানকার ভারতীয় জনতা পার্টি প্রার্থী শুভেন্দু অধিকারী বিপুল ভোটে জয়ী হবেন, আজকে আমি বলে দিচ্ছি। যখন মেকানিজম বা মেশিনারির কথা বলছেন, আমাদের দর্শকদের তরফ থেকে আমরা জানতে চাইবো, বিমল দা, এই তৃণমূল কংগ্রেস যে ভোট মেশিনারিটা ব্যবহার করে সেটা বিকল করার অস্ত্রগুলো কি কি? না, ভোট মেশিনারি কেউ যদি সঠিক কাজে ব্যবহার করে আমার কোনো বক্তব্য নেই। আমার দলের ক্যাডাররা মানুষের কাছে যাচ্ছে, স্লিপ দিচ্ছে, তাদের বলছে আসুন ভোট দিয়ে যান, এতে তো আপত্তির কারোর কোনো কারণ নেই। এ তো বিজেপির লোকেরাও করে, অন্যান্য দলও করে। এইটা সিপিএম এর কাছ থেকে শেখা বিদ্যে প্রয়োগ করে, আগে থেকে ভয় দেখানো, লোকের বাড়ি বাড়ি গিয়ে বসে বলে আসা একদম ভোট দিতে গেলে মেরে দেবো, তোমার ব্যবসা বন্ধ করে দেবো, বড় বড় ইয়েগুলোতে চাবি লাগিয়ে দেওয়া হলো, ফ্ল্যাটে চাবি লাগিয়ে দেওয়া হলো, ভয় দেখানো হলো, বুথ দখল হলো, বোমা মারা হলো। এগুলোই হচ্ছে তথাকথিত ওই ভোট মেশিনারির চমৎকার। সেটাকে আটকাতে হবে এবং আশা করি নির্বাচন কমিশন সেটা করবে। ওই ভোট মেশিনারি, ওই ক্রিমিনাল মেশিনারিটাকে আটকে দিলে তৃণমূল কংগ্রেস কানা হয়ে যাবে, একদম কানা হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না, নাথিং। ব্যালট খাওয়া, ব্যালট নিয়ে জলে ঝাঁপ দেওয়ার দৃশ্য আর দেখা যায়? আশা করি দেখা যাবে না। নির্বাচন কমিশন যেভাবে এগোচ্ছে তাতে না দেখাই ভালো। পশ্চিমবাংলা অনেক অনেক দুর্নাম হয়েছে গোটা ভারতবর্ষে, আর দুর্নাম হোক আমরা কেউই চাই না। আমরা চাই সব রাজ্য নিজেকে বদলে ফেললো। পাশের রাজ্য বিহার, আজ থেকে 20-25 বছর আগেও বিহার মানেই খুন, বিহার মানেই হত্যা, নির্বাচনে মারপিট, মানুষের মৃত্যু। সে বিহার আজকে কিন্তু অনেক মানে নিজেকে শুধরে ফেলেছে। আমি নিজে এবার বিহারের ইলেকশনের আগে কয়েকটা দিন বিহারে ছিলাম, আমি ঘুরেছি বেশ কিছু জায়গা। একদম মানে মানুষের এসব ব্যাপারই নেই, যে পাশাপাশি অনেকে বলছে আমরা পাশাপাশি বসে বসে সব দলের সব বুথ ক্যাম্প হয়, আমরা নিজের মধ্যে খাবার বন্টন করে খাই। পশ্চিমবাংলা সেটাই চাই, কিন্তু সেটা করতে গেলে আজ অব্দি যারা এই হিংসার পরিবেশকে মানে টিকিয়ে রেখেছে তাদের কঠোর সাজা দিতে হবে। তৃণমূল কংগ্রেসের লোকগুলো সাজা পায়নি, পেতে হবে। সিপিএম এর লোকগুলো তৃণমূলে ঢুকেছে সাজা থেকে বাঁচতে, সাজা দিতে হবে, শাস্তি দিলে আর এই কাজ কেউ করবে না। বললেন সিপিএম এর লোকগুলো তৃণমূলে ঢুকেছে, কোথাও গিয়ে এই তৃণমূলের লোকগুলো বিজেপি ক্ষমতা এলে বিজেপিতে ঢুকবে? নিশ্চয়ই ঢুকবে না, আশা করা যায়, কারণ অন্যায়দের, যারা অন্যায় করেছে তাদের জেলে যেতেই হবে,
ও কোন দলে ঢুকবে বড় কথা নয়, ও যখন খোঁজা শুরু হবে যে অপরাধ করেছো, টাকা চুরি করেছো, তখন দেখবে কি হাল হবে। ও কিচ্ছু করার নেই। সামান্য পঞ্চায়েত নির্বাচনে দেখেছিলাম রাজারহাট নিউ টাউনের চিত্রটা, বড় বড় আবাসনের সামনে বেশ কিছু তৃণমূল মানে পোষিত মানুষজন তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে প্রচুর মানুষকে তাদের গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যেতে বাধ্য করছিলেন। তারা বলছিলেন আমরা ভোটটা বয়কট করছি। এই সমস্ত যে মেশিনারি তৃণমূল কংগ্রেসের, এর সাথে ঝুঁজবেন কি? না, আমার কথা হচ্ছে ভোট মেশিনারির সঙ্গে যোঝার কাজটা হচ্ছে নির্বাচন কমিশনের। তা সে পুলিশ বাহিনী পেয়েছে, কেন্দ্রীয় বাহিনী থাকবে, কেন্দ্রীয় বাহিনী কি করবে সেটাও বলা হয়েছে। ন্যাচারালি এখানে বিজেপি তো আর মারপিট করতে যাবে না, নির্বাচন কমিশনকেই কেন্দ্রীয় বাহিনী প্রয়োগ করে ওই ক্রিমিনালদের দমন করতে হবে। বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনাদেরকে বলছেন আপনাদের দু কান কাটা, এক কান কাটা হলে তো লজ্জা থাকে, দু কান কাটাদের লজ্জা থাকে না। এবং তিনি বলছেন রামনবমীর মিছিল থেকে উস্কানি দিচ্ছে, রামনবমীর মিছিল আমাদের ছেলেমেয়েরাও করে, সিউড়িতে বন্দুক উঁচিয়ে মিছিল করছে, কোনো প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে কি? আমার থেকে তো সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছে, নিজেদের লোক নিয়োগ করছে। বলে রাখি, নিজেদের লোক নিয়োগ করলেই ক্ষমতায় আমরাই থাকবো। আমার কথা, তৃণমূলের কথার উত্তর দিলে এখন অনেক সময় নষ্ট হয়। ওরা বাঁচার জন্য এই ধরনের কথাবার্তাগুলো বলছে। এই পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশকে প্রথমে ধ্বংস করেছিল সিপিএম, এবং সেখান থেকে বুদ্ধিশুদ্ধি ধার করে সেটাকে নষ্ট করেছে তৃণমূল কংগ্রেস। এরা গণতন্ত্র মানে না, এরা দেশের শান্তি, রাজনীতি, সুস্থ পরিবেশ চায় না। ফলে এদের ধ্বংস করাটাই প্রথম কাজ, এদের নিশ্চিহ্ন করে দিতে হবে। তাহলে পশ্চিমবঙ্গ আবার নতুন করে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে এবং সমাজ এবং রাজনীতির উন্নতি হবে। ছোট্ট কয়েকটা প্রশ্ন আপনার কাছে। আমরা প্রথম থেকেই শুনতে পাচ্ছি এই নির্বাচন যথেষ্ট একটা খুব চর্চিত নির্বাচন হতে চলেছে। আপনিও কি মনে করছেন যে এই নির্বাচন গেম চেঞ্জার হতে চলেছে পশ্চিমবঙ্গে? অবশ্যই নতুন নতুন পশ্চিমবঙ্গ আসছে, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, নতুন পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত হবে, যেখানে ভোট দিলে মানুষকে ঘর ছেড়ে পালাতে হবে না, যেখানে ভোটে হিংসা হবে না, যেখানে উন্নয়ন হবে, যেখানে শিল্প হবে, কৃষিরও উন্নতি হবে। কারণ এখন যা কৃষি, সেই কৃষিতে উন্নতির অনেক 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 জায়গা আছে। তো স্বাভাবিকভাবেই এক নতুন পশ্চিমবঙ্গ গড়ার জন্য, কিন্তু ক্ষমতা দখল করার জন্য নয়। গুজরাটে বিজেপি আসার আগে কি গুজরাট ছিল, এখন কি গুজরাট হয়েছে তুলনা করলেই বোঝা যাবে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের আগে উত্তরপ্রদেশ, যোগী পরবর্তী উত্তরপ্রদেশ, একটু তুলনামূলক রাজনীতিক মানে চর্চা করলেই বোঝা যাবে। বিহারে লালুর আমলে বিহার, এবং লালুকে ক্ষমতা থেকে সরিয়ে নীতিশ কুমার এবং বিজেপির যে মোর্চা, তার যে বিহার, এই তুলনামূলক আলোচনা করলেই বোঝা যাবে। আসাম তুলনামূলক আলোচনা করলে বোঝা যাবে। সুতরাং একটা নতুন পশ্চিমবাংলা গেম চেঞ্জার তো বটেই, এই ভোট তাই হতে চলেছে। অমিত শাহের এই যে আজকের ভাষণ তৃণমূলের জন্য কি অশনি সংকেত? গোটা বিজেপি এখন অশনি সংকেত, সেখানে অমিত শাহ তো সে অশনি সংকেতকে আরো বেশি জোরদার সংকেত দিয়ে গেলেন। তৃণমূলের ধ্বংসের সংকেত, তৃণমূলের ক্ষমতাচ্যুত হওয়ার সংকেত এবং বিজেপিকে ক্ষমতায় আনার সংকেত। কি সংকটে আছে? তৃণমূল দল থাকলে তো সংকট হবে, দলটাই নেই, তার সংকট। গোটা দলটার কনসেপ্টটাই সংকটের মধ্যে। পশ্চিমবাংলার রাজনীতিকে ওরা সংকটে ফেলে দিয়েছে। ওদের ক্ষমতা থেকে না সরালেই সংকট কাটবে না। এই প্রশ্ন আপনার কাছে, বলতো ভবানীপুরে ঠিক কি হতে চলেছে? একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মিনিমাম 60,000 ভোটে এগিয়ে দিতে হবে। রীতিমতো মানে আমি বলবো, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন, কোথাও গিয়ে কি সহজ হবে লড়াইটা? লড়াইটা কি একপাক্ষিক হবে না হাড্ডাহাড্ডি? না 7 না 60 কি বলছেন ও? 66 ও আচ্ছা, ঠিক আছে। আমার না 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 7,000 না 60,000, আচ্ছা ঠিক আছে। আমার কথা হচ্ছে তাহলে সমস্ত মন্ত্রী, কাউন্সিলর সবাইকে ফেলে রাখতে হয়েছে কেন? এত সহজ যদি জেতা হয়, সহজে যদি জেতা সম্ভব হয়, 60,000 ভোট জেতা মানে বিরাট ব্যাপার। তাহলে এত মন্ত্রী, এত কাউন্সিলর কি করছে ওখানে? এত আতঙ্ক কিসের? ওই সে রবীন্দ্রনাথ বলেছিলেন একটা নাটকে, এত রক্ত কেন? সেরকম এত আতঙ্ক কেন? কারণ আসন্ন পরাজয়ের আশঙ্কা। ভবানীপুরে কি হবে আমি বলে দিচ্ছি, ভারতীয় জনতা পার্টির প্রার্থী অত্যন্ত কমফোর্টেবল মার্জিনে জিতবে।